আমি সত্যি আর কলকাতায় থাকতে পারবো বলে সাহস পাইনি। Hello and welcome to another episode of the Shayok Banerjee story. এই এপিসোডগুলোতে শুধু আমি নিজের গল্প বা নিজের জার্নি না, তার সাথে জড়িত আরও মিউজিক ইন্ডাস্ট্রি, মিউজিশিয়ান, আর্টিস্ট, এদেরকে নিয়ে, এদের লাইফ নিয়ে, এবং ওই যে সময়টা আমরা পেরিয়ে এসেছি, যেখানে এবং যাদের মধ্যে আরো বেশ কিছু আর্টিস্ট আজ আর আমাদের মধ্যে নেই, সেই সব সময়ের গল্প, বদলানো সময়ের গল্প, এই যে ক্যাসেট থেকে ফ্রি MP3 এসবের গল্প, সো বদলে যাওয়ার সময় নিয়ে আমরা একটু কথা বলবো। তার আগে ডেফিনেটলি সাবস্ক্রাইব আর ফলো করে নিন, যাতে আরো বেশি গল্প, আরো বেশি গান, আড্ডা এগুলো নিয়ে আসতে পারি আপনাদের সামনে। রিজেকশন একজন আর্টিস্টের জীবনে, স্পেশালি ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টের জীবনে রিজেকশন একটা, বলা যেতে পারে, ইটস ইটস আ ইউজুয়াল থিং, মানে খুব আনকমন নয় একেবারেই। রিজেকশনের মধ্যে দিয়ে না গেলে বোঝা যায় না যে রেজিলিয়েন্স যে ব্যাপারটা, ওটা তৈরি হয় না। কিন্তু আমরা যারা দেখি, যারা খুব সাকসেসফুল, তারা কিন্তু খুব রেজিলিয়েন্ট, এবং তারা কিন্তু অনেক, আমরা স্ট্রাগল ওয়ার্ডটা ইউজ করি, বাট ইটস অ্যাকচুয়ালি জার্নি। স্ট্রাগল তো থাকবেই, ইটস ইনএভিটেবল ইন এনি ফর্ম অফ আর্ট অর এনি ফর্ম অফ অ্যাচিভমেন্ট। রিজেকশন থাকবেই। আমার জীবনের রিজেকশন, সব থেকে বড় রিজেকশন, যেটার জন্য আমি সত্যি আর কলকাতায় থাকতে পারবো বলে সাহস পাইনি, এবং ছাড়তে একরকম বাধ্যই হয়েছিলাম। সেটা হলো 2013, 2010-11 যে সময়ে ক্যাকটাসে আছি, সেই সময় থেকেই মোটামুটি আমি প্লেব্যাক সিঙ্গিং করা শুরু করেছি। তার আগে তো জিঙ্গলস করতামই, খুব ভালো লাগতো আমার জিঙ্গলস করতে, মানে অ্যাডভার্টাইজিং জিঙ্গলস আর কি। এবং সেই অ্যাকচুয়াল রেকর্ডিং প্রসেসটার মধ্যে দিয়ে অনেক কিছু শেখা যায়, সেটা আরেকদিন আরেকটা এপিসোডে বলবো কি কি শিখেছি সেখান থেকে। তবে রিজেকশনের কথা যখন উঠলোই, তখন এটা তো বলতেই হয়। তো যাই হোক, প্লেব্যাক করা শুরু করেছি, বেশ কিছু প্লেব্যাক করে ফেলেছি তার মধ্যে, এবং তার বেশ খানিকটা অংশই গাবুর সাথে। গাবু আমার পুরনো দোস্ত, আমার অল টাইম কোল্যাবোরেটর, এবং ভীষণ ভীষণ ভালো বন্ধু। তো কাগজের নৌকার দুটো গান গেয়ে ফেললাম। আমারও খুব পছন্দ হয়েছিল গানগুলো, গানগুলো খুব ভালো ওয়েল রিসিভড হলো। তার সাথে সাথে আরো কিছু ছবির গান, ডামাডোল, সেটাও গাবুর মিউজিক। এবার এসে পড়লো এমন একটা প্রস্তাব, এলার 4 অধ্যায় সিনেমার জন্য গান হবে, সেখানে থাকবে সবই রবীন্দ্রসঙ্গীত। আমি রবীন্দ্রসঙ্গীতের পরিবেশ বাড়িতে ছিলই, বাবা মা ভীষণ ভালোবাসেন, এবং আমরাও রবীন্দ্রনাথের গল্প, কবিতা এবং গান এগুলো চারিদিকেই ছিল বাড়িতে, সেই পরিবেশটা ছিল। কিন্তু কখনো মানে গাইতাম বাড়িতে, কিন্তু কখনো রেকর্ড করব নিজের কোনো ভার্সন, এটা ভাবিনি, বা করতে পারবো সেই স্কিল সেট আছে কিনা, সেই সাহস আছে কিনা, সেটাও কোনোদিন এক্সপেরিমেন্ট করে দেখিনি। এবার সুযোগ এলো। এলার 4 অধ্যায়ে থাকবে মাঝে মাঝে তবু দেখা পাই, সেই গানটা গাবু চাইছিল আমি গাই। গানটার অ্যারেঞ্জমেন্ট করেছিল ইন্দ্রদা, আরেকজন ওয়ান্ডারফুল মিউজিশিয়ান কলকাতার, ইন্দ্রজিৎ দে। এবং আমি বাবাকে বললাম, বাবা মা ভীষণ খুশি হলো, এবং কিন্তু তার সাথেও এটা বললো যে তুই গানটা ভালো করে শুনেছিস, ভালো করে তুলেছিস। আমি বললাম না, এবার করবো সেটা। তো বাবা মা প্রথমেই রেকমেন্ড করলেন পীযূষ কান্তি সরকার এবং মোহন সিং খাঙ্গুড়ার দুটো ভার্সন ছিল, সেগুলো শুনতে বললেন। সেগুলো শুনলাম, আমার অত্যন্ত ভালো লাগলো।
সেগুলো থেকে বিভিন্ন নিউয়ান্সেস তুলতে 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 আস্তে আস্তে গানটা তুলে তো ফাইনালি এলো এলার 4 অধ্যায়ের মাঝে মাঝে তবে রেকর্ড করার দিন। আমিও টেন্সড, কারণ এটা হতে চলেছিল আমার প্রথম রেকর্ড করা কোনো রবীন্দ্রসঙ্গীত, এবং তাতে এক্সপেরিমেন্টের স্কোপও ছিল, কিন্তু কিভাবে কি করব কিছু জানতাম না তখন। মানে কোনো কিছু ভেবে যাইনি যে এটাই করব, এটাই ভালো লাগছে। আই লেফট ইট আপ টু গাবু, টু দ্য স্টুডিও এনভায়রনমেন্ট, দ্য ইঞ্জিনিয়ার, ডিরেক্টর যারা ওখানে ছিলেন তাদের ফিডব্যাক অনুযায়ী আমি যাব, এটাই আমি ঠিক করে রেখেছিলাম। যাই হোক, অ্যারেঞ্জমেন্টটা শুনে তো আমি তো আগেই শুনেছিলাম, গাবু আমায় পাঠিয়েছিল প্র্যাকটিস করার জন্য। ওটা শুনে করতে 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 না কি হলো, 1-2বার ওয়ার্ম আপ করার পরে গাবু বললো একবার পুরোটা গা। তখন স্টুডিও লাইট টাইট নিভিয়ে একটা এনভায়রনমেন্ট তৈরি করে গানটা গাওয়া হলো, এবং আশ্চর্যজনকভাবে একবার যখন পুরো গানটা গাইলাম ওটাই অ্যাপ্রুভ হয়ে গেল। মানে যাকে বলে ওয়ান টেক ওকে। এটা আমিও এক্সপেক্ট করিনি, আর অন্য কেউ এক্সপেক্ট করেনি, যারা ওখানে ছিল গাবুও এক্সপেক্ট করেনি। কিন্তু আমি তাও বললাম ভালো করে শোনো, কোথাও কোনো ওভারডাব করার দরকার হলে আমি করে দেবো। কিন্তু বেশ কয়েকবার শোনার পরও সবার মনে হলো না, এইটার মধ্যে যে ইমোশনাল কোশনটা আছে, যে কানেক্টটা আছে, যে ডেপথটা আছে, সেটাকে রিক্রিয়েট করা মুশকিল, এটাই থাক। তো সেটাই থাকলো, এবং আই এম লাকি যে এটা এত মানুষের, লক্ষ লক্ষ মানুষের ইনফ্যাক্ট ভালো লেগেছে। এবং এটাও সত্যি যে এই গানটা অনেকে শুনে থাকলেও, মানে আমি নিজেই এমন মেসেজ পেয়েছি অনেকের থেকে যে এই গানটা আমি প্রত্যেক দিন 10বার অ্যাটলিস্ট শুনি, এবং সেটা ইয়াং হোক কি একেবারে 60-70 কি তারও বেশি বয়স্ক মানুষই হোক, তারাও জানিয়েছেন আমাকে। তো আমার মনে হয় এটা একটা ভীষণ বড় আমার কাছে অ্যাচিভমেন্ট। তো ফাইনালি মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। গরে গা পা গরে গরে সানি পানি গরে গা গা গরে গা গরে সানি পানি সানি পানি গরে গা পানি পানি সারে গরে সানি পানি সা। আর কারো পানে চাহিব না আমি, করিব হে আমি প্রাণপণ। আর কারো পানে চাহিব না আমি, করিব হে আমি প্রাণপণ। ওহে তুমি যদি বলো এখনই করিব, তুমি যদি বলো এখনই করিব, বিষয় বাসনা বিসর্জন দিব শ্রীচরণে
বিষয় দিব তোমার লাগি বিষয় দিব অকাতরে বিষয় বাসনা বিসর্জন মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। অথচ এই গানটার সাথেই জড়িত আছে একটা রিজেকশনের গল্প। সেই গল্পটা নেক্সট এপিসোডে বলবো। শুনতে থাকুন, পাশে থাকুন, ভালো লাগলে শোনাতে থাকুন। খুব ভালো থাকবেন।